জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট ব্যাপার খোলামেলা ভাবে অন্তত মানে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা কিংবা রাষ্ট্রের সাথে যারা স্টেক হোল্ডার তাদের সাথে খোলামেলা ভাবে আলাপ আলোচনার ভিত্তিতে এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়। যে গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের ম্যান্ডেট কি করিডোর দিয়ে দেওয়া, সেই অভ্যুত্থানের ম্যান্ডেট কি বন্দর লিজ দিয়ে দেওয়া? সরকারে যারা আছেন বিশেষ করে প্রফেসর ইউনূস, আমি মোটেই মনে করি না তারা কোনো ব্যাকডোরে কোনো কাজ করে বাংলাদেশকে আসলে অন্য আরেকটা দিকে টার্ন করানোর মতো কোনো পরিস্থিতি বাংলাদেশে আছে কিংবা তৈরি হয়েছে কিংবা তাদের এরকম কোনো দুরভিসন্ধি আছে, আমি এটা মোটেই মনে করি না। সেই পথটা বাংলাদেশের ভিতর থেকে গেলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। হেলিকপ্টার দিয়ে ত্রাণ নেওয়া যায়, বিমান দিয়ে ত্রাণ নেওয়া যায়। আবার 70% মনে করেন একটি নির্বাচিত সরকারই এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে। ঢাকা যাবে দেশে সোনালী পের সাথে। আজকে সংবাদ সম্মেলনে করিডোর নিয়ে নিরাপত্তা উপদেষ্টা বিবৃতি দিয়েছেন এবং করিডোর নিয়ে গত 2 মাসে সরকারের শীর্ষ ব্যক্তিদের 2 ধরনের বক্তব্য আমরা পেয়েছি। পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যকে স্লিপ অফ টাং বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। গত 27 এপ্রিল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন রাখাইনে মানবিক করিডোর নিয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আবার আজকে সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলছেন করিডোর নিয়ে আলোচনা হয়নি এবং এটি স্লিপ অফ টাং ছিল। সেখানে খাদ্য বা মানবিক সহায়তা দেওয়া হবে কিনা সে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ফরিদ রহমান। জি, ধন্যবাদ আপনাকে। আর আমার সম্মানিত সহ-আলোচক যিনি আছেন ওনাকে শুভেচ্ছা, দর্শকদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। করিডোর ইস্যুটা নিয়ে যা হয়েছে যে মানে আপনি যতটুকু বললেন আমিও আসলে ওরকমই জানি, খুব বেশি এরকম এর বেশি যে জানি ব্যাপারটা তা না। তবে যেটা হয়েছে যে এটা নিয়ে একটা অস্বস্তি তৈরি হয়েছে রাজনৈতিক মহলে বিশেষ করে, এবং সচেতন নাগরিকদের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে যে জিনিসটা এমন ভাবে আমাদের আলোচনার মধ্যে এসেছে যে মানে করিডোরের মতো এরকম একটা সেন্সিটিভ ব্যাপার এটা হঠাৎ করেই সামনে আসা, এবং তার হঠাৎ করে সামনে আসলে স্বাভাবিকভাবে যেরকম প্রতিক্রিয়া হওয়ার কথা ওইরকম প্রতিক্রিয়াই হয়েছে। এবং শুরুর দিকে সরকার আসলে এটা কেন এইভাবে আনলো আমি এই ব্যাপারটা ঠিক জানি না। তবে এটা ঠিক যে আজকে আমরা মোটামুটি একটা ক্লারিফিকেশন পেয়েছি যে করিডোর নিয়ে কোনো আলোচনা এখন পর্যন্ত তাদের হয়নি। তারা হচ্ছে একটা হিউম্যানিটেরিয়ান এইডের কথা বলছেন। তো এর আগে অবশ্য নানান ধরনের কথা শোনা গেছে। তো যাই হোক, মূল ব্যাপারটা হচ্ছে যে করিডোর হোক মানে এটা তো আসলে জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট একটা ব্যাপার। জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট ব্যাপার খোলামেলা ভাবে অন্তত মানে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা কিংবা রাষ্ট্রের সাথে যারা স্টেক হোল্ডার তাদের সাথে খোলামেলা ভাবে আলাপ আলোচনার ভিত্তিতে এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়, এটাই আসলে স্বাভাবিক প্রক্রিয়া। যদিও গত ফ্যাসিস্ট আমলে অনেক এরকম ঘটনা ঘটেনি, কিন্তু এখন এই প্র্যাকটিসে আমাদেরকে যেতে হবে। তো সেই জায়গা থেকে যাই করুক আমি আশা করি যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সবার সাথে আলাপ আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নিবে। তবে একটা বিষয় আমাদের আসলে মাথায় রাখা দরকার, মানে করিডোর ইস্যুটা জিনিসটা কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে, অনেক ধরনের স্পেকুলেশন হয়েছে, অনেক ধরনের মানে কি বলে যে অনেক কথা ছড়াছড়ি হয়েছে বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যম, বিভিন্ন মিডিয়াতে। স্পেকুলেশনটা আপনি কেন বলছেন? আমরা তো কারা এই প্রস্তাব দিল? মানবিক করিডোরের কথাটা তাহলে কেন আসলো? পররাষ্ট্র উপদেষ্টা নিজে বলেছেন যে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব নিজে বলেছেন আমাদের ম্যান্ডেট রয়েছে। একটি টেলিভিশন চ্যানেলের টক শোতে তিনি বলেছেন করিডোর নিয়ে, বন্দর নিয়ে, সকল কিছু নিয়ে আপনারা আপনাদের যে তরুণ ছাত্রদের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে আপনারা নাকি সবকিছুর ম্যান্ডেট দিয়ে দিয়েছেন প্রেস সচিবকে, তাই কি? না না না, ব্যাপারটা হচ্ছে যে প্রথমত আমি আপনার একটা কথাকে একটু ডিসএগ্রি করে তারপরে আমি এটা রেসপন্স করি। সেটা হচ্ছে যে ছাত্রদের নেতৃত্বে সরকার, ব্যাপারটা সেরকম না। ছাত্রদের প্রতিনিধিরা সরকারে আছে,
ছাত্রদের নেতৃত্বে সরকার না, এবং ছাত্রদের প্রতিনিধিরা যেমন আছে, গণ অভ্যুত্থানের অন্যান্য স্টেক হোল্ডার যারা, তাদেরও প্রতিনিধিরা সরকারে আছে। ছাত্ররা আমাকে বসিয়েছে, আমি সেই অর্থে ছাত্ররা তাকে আহ্বান জানিয়েছে, এবং ওই মুহূর্তে 5ই আগস্টের পরে, 5ই আগস্টে যেদিন শেখ হাসিনা পালিয়ে যায়, সেই সময় প্রফেসর ইউনূস ছাড়া বাংলাদেশের সর্বমহলে গ্রহণযোগ্য কোনো ব্যক্তি ছিলেন না যে ওই বাংলাদেশের দায়িত্ব নেবেন। এটা পরিস্থিতি। আমি বলছি, আপনারা কি অভ্যুত্থানের সময় যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের ম্যান্ডেট কি করিডোর দিয়ে দেওয়া? সেই অভ্যুত্থানের ম্যান্ডেট কি বন্দর লিজ দিয়ে দেওয়া? আমি সেই জায়গাটাতে আসতে চাচ্ছি। না, এটা মোটেই এরকম না। মানে প্রেস সচিব উনি একটা টকশোতে যেটা বলেছেন, এটাকে অফিসিয়ালি আমি মনে করি না, এটা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না, টকশোতে উনি এটা বলেছেন। আর একটা ব্যাপার হচ্ছে যে গণ অভ্যুত্থানের এই সরকার যে সমস্ত কাজ করছেন এবং করার কথা, যেগুলো বিশেষ করে স্ট্র্যাটেজিক্যালি যেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো অবশ্যই তাকে সকল স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এটা করতে হবে। এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। আর করিডোরের আলাপটা যেভাবে এসেছে, এটা দুঃখজনক, এবং ওই স্পেকুলেশনটা আমি এই কারণে বলছিলাম যে আলাপটা আসলে স্পেকুলেশন গুলো অ্যাকশনটা আসলে পররাষ্ট্র উপদেষ্টার কথার মধ্য দিয়ে শুরু হয়েছে। উনিই প্রথম অ্যাকশনটা করেছেন। এটা উনি ভুল করে করুক, বুঝে করুক, না বুঝে করুক, আমি সেই ইয়ের মধ্যে যাচ্ছি না। এখন আবার আজকে সিকিউরিটি অ্যাডভাইজার উনি এটার একটা কি বলে যে একটা মতামত দিয়েছেন, কিংবা একটা এই আমি মনে করি যে এই আলাপটার একটা কি বলে যে মোটামুটি আলাপটা একটা গোছানো জায়গায় এসেছে, যে যেই অস্পষ্টতা গুলো ছিল উনি একটা পরিষ্কার করেছেন, এটাকে একটা পরিষ্কার করেছেন। তবে যে ব্যাপারটা জরুরি সেটা হচ্ছে যে, কি মনে হয় না যে সরকার ইউ টার্ন করলো, বাজার যাচাই করে দেখলো, রাজনীতিবিদদের একটা পালসটা একটু বোঝার চেষ্টা করলো, বাজারে পররাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে একটু বলালো যে আমরা দিয়ে দিলাম, এখন আবার নিরাপত্তা উপদেষ্টা সমর্থন নাই, রাজনৈতিক দলগুলো তো কোনো সমর্থন দিচ্ছে না, ছাত্রদের নেতৃত্বে তরুণ রাজনৈতিক দল। আমি বুঝতে পেরেছি, আমি এরকম মনে করি না। এটার ব্যাপারটা হচ্ছে যে আপনি যত যাই বলেন, এই সরকারের যে সরকারের যে ডিজাইন, সরকারকে যেই পরিস্থিতিতে দায়িত্ব নিতে হয়েছে, এবং সরকারে যারা আছেন, বিশেষ করে প্রফেসর ইউনূস, আমি মোটেই মনে করি না তারা কোনো ব্যাকডোরে কোনো কাজ করে বাংলাদেশকে আসলে অন্য একটা দিকে টার্ন করানোর মতো কোনো পরিস্থিতি বাংলাদেশে আছে, কিংবা তৈরি হয়েছে, কিংবা তাদের এরকম কোনো দুরভিসন্ধি আছে, আমি এটা মোটেই মনে করি না। যদি ওনারা করার চেষ্টা করেন, এই ধরনের কোনো কাজ জনগণের বিপক্ষে যে করার চেষ্টা করেন, আমি আপনাকে এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাংলাদেশে প্রথমে যদি কেউ বিরোধিতা করে, সেটা আমরা করব। কারণ আমরা পরিষ্কার ভাবে মনে করি যে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিবে যে বাংলাদেশ কিভাবে চলবে। এটা কোনো ব্যাকডোরে কিংবা ইনডোরে কিংবা কোনো টেবিল টকে ঠিক হবে না। আমরা 5 তারিখে গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের নেতা নাহিদ ইসলাম পরিষ্কার ভাবে ভিডিও বার্তায় এসে, ভিডিও লাইভে এসে বলেছিলেন রাস্তায় থেকে, যে কোন রকম কোন ব্যাকডোরের আলোচনা করে এই গণঅভ্যুত্থানকে হাতছাড়া করার চেষ্টা যে কেউ যদি করে আমরা এটা ছাত্র জনতাকে সাথে নিয়ে রুখে দিব। আমরা ওই জায়গাতে এখনো আছি। সো এটা এরকম হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু করিডোর প্রশ্নটা হচ্ছে রোহিঙ্গা এবং আরাকান প্রশ্নে আমাদেরকে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই প্রসঙ্গটা আমাদেরকে যেভাবে ডিল করা দরকার, অ্যাজ বাংলাদেশ, এটা কোনো সরকারের একার ব্যাপার না, কিংবা কোনো রাজনৈতিক দলগুলোর একার ব্যাপার না। সবাই, বাংলাদেশকে যারা আমরা আসলে ওন করি, বাংলাদেশের আমরা যারা স্টেক হোল্ডার, সবাইকে মিলে, কারণ রোহিঙ্গা ইস্যু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, এবং এটা নিয়ে আমরা খুবই প্রবলেমের মধ্যে আছি। বাংলাদেশের জন্য এটা একটা খুবই সংকট, রোহিঙ্গা ইস্যুটা। এবং পাশাপাশি আপনি খেয়াল করেন যে বাংলাদেশের প্রায় 250 কিলোমিটার বর্ডার, এটার ওপারে কোনো স্টেট নাই, একটা নন স্টেট অ্যাক্টর ওইখানে অ্যাক্ট করতেছে, যেটা হচ্ছে আরাকান আর্মি। তো সবকিছু মিলে বাংলাদেশের সিকিউরিটি, বাংলাদেশের এই যে কি বলে, এই যে রোহিঙ্গা সমস্যা, এবং সবকিছু মিলিয়ে এই রাখাইনের যে সংকটটা, রাখাইন রোহিঙ্গার যে সংকটটা, এখানে বাংলাদেশ হচ্ছে ফার্স্ট পার্টি। কারণ হচ্ছে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি, এবং এটা আমাদের ঘাড়ের উপরে। এর বাইরে যারা আছে, চায়না বলেন, ইন্ডিয়া বলেন, কিংবা ধরেন আমেরিকা বলেন, এটা তাদের জন্য সেকেন্ড ইস্যু, থার্ড ইস্যু, ফোর্থ ইস্যু, ফিফথ ইস্যু, কিন্তু বাংলাদেশের জন্য এটা ফার্স্ট ইস্যু। অতএব এই ইস্যুটাকে সমাধান করার জন্য, একটা মিনিটে, এই ইস্যুটাকে সমাধান করার জন্য আমাদের যেই রকম
প্রসেস কিংবা পলিসি করা দরকার, সেই প্রসেস ইন্টারিম গভর্নমেন্ট থাকা অবস্থাতেই যদি আমরা করতে পারি এটা বেটার হবে। কেন? কারণ হচ্ছে যে এখনো অন্তত আমি মনে করি বাংলাদেশে ওই পরিস্থিতি আছে, যদিও গত 9 মাসে এটা অনেক ডিলেল হয়েছে, যে এখনো আমরা ধরেন মনে করেন যে সরকার বনাম বিরোধী দল আমরা দেখতে পাই, ঠিক আছে? এবং এখানে আবার সরকার বিরোধী দল কনস্ট্যান্ট না, এটা প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে। কখনো ধরেন আমরা সরকার হয়ে যাই, কখনো ধরেন বিএনপি বিরোধী দল হয়ে যায়, কখনো আমি যেটা মনে করি যে এটা আমাদের একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে। আপনি আছেন, জি জি আপনি আছেন, আপনি 10 মিনিট বলছেন, আমি সহ আলোচককে একই প্রশ্ন করে আপনার কাছে আবার ওকে জি 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 আপনারা যদি খুব সংক্ষিপ্তভাবে বিশ্লেষণ করেন, আমাদের আর কয়েকটা বিষয় নিয়ে আজকে কথা বলবো, সংক্ষিপ্তভাবে বলবেন এবং প্রত্যেকে যাতে সমান সুযোগ পায় আমি সেটি চেষ্টা করব। আমাদের একজন দর্শক মন্তব্য করেছেন, মিস্টার খলিল কোনো প্রকার ইউটার্ন নেন নাই। কামাল চৌধুরীর মন্তব্য, তিনি শুধু মানবিক করিডোর এর বদলে ত্রাণ চ্যানেল শব্দ ব্যবহার করেছেন। অতএব লাউ আর কদু একই, অর্থাৎ ফ্যাসিস্ট আর ফ্যাসিস্ট 2.0 একই। ইমরান আহমেদ ভুইয়া। জি, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। এখানে আপনার রোহিঙ্গাদের বিষয় নিয়ে যে কথা হচ্ছিল বা করিডোর নিয়ে যে কথাটা হচ্ছিল, উনি আপনার যে দর্শক যিনি বলেছেন লাউ আর কদুর যে বিষয়টা বলছেন, যে যেরকম আমার কাছে এই একদম আসলে সেরকম লাগছে না ব্যাপারটাকে। মূল বিষয়টা যদি আপনি যদি খালি রোহিঙ্গা বা আরাকান বা মায়ানমারের দিকে তাকান, তাহলে আপনি দেখতে পারবেন যেটা, সেটা হচ্ছে যে উনি যেটা বললেন, যে এই আমাদের ফরাদ সাহেব যেটা বললেন, যে প্রবলেমটা হচ্ছে যে আমরা হচ্ছি আমরাই আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটা হচ্ছে বাস্তবতা, যে রোহিঙ্গার ঢল নেমেছে আসলে বাংলাদেশের দিকেই। এবং প্রথমে তাতমাদাও তারা রোহিঙ্গাদেরকে টর্চার করলো, অনেক রোহিঙ্গা চলে আসলো। আর এই রোহিঙ্গারা তো আসছে 70-এর পর থেকেই। ইনফ্যাক্ট সবচেয়ে বড় যে স্রোতটা আসলো সেটা আসলো হচ্ছে যে এই 2013 বা 15-র দিকে, এই সময়টাতে। তো আপনার যে এই যে রোহিঙ্গাদের এই স্রোত, তখন বার্মিজ জান্তা বা মায়ানমারের যে সেনাবাহিনী তাতমাদাও, তারা এরকম ভাবে নিষ্ঠুর আচরণ করলো, ভয়ঙ্কর ভাবে তাদের উপরে তাদের না আমি জনাব ইমরান আহমেদ, আমরা একদম সুনির্দিষ্ট ভাবে প্রশ্ন আমি বলছি ইতিহাসটি তো আমরা জানি। না আমি ইতিহাসের বিষয়টা রোহিঙ্গারা কিভাবে নির্যাতিত হয়েছে, রোহিঙ্গারা বাংলাদেশে কিভাবে এসেছে আমরা জানি। আমি বলছি না, আমি সেটা বলছি না। আমার কথাটা হচ্ছে যে এখন যারা আছেন আরাকানের ওই সাইডে, তারাও তো আসলে রোহিঙ্গাদের সাথে যে খুব ভালো ব্যবহার করছেন সেরকমও না। তারাও রোহিঙ্গাদেরকে আসলে এই আরাকান আর্মি, তারাও রোহিঙ্গাদেরকে যে আসলে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে না। কামাল চৌধুরীর প্রশ্নের উত্তর দিন, তারপর আমরা বিশ্লেষণে যাই। জি জি না, আপনার এখন কোন প্রশ্নটা ছিল আপনার? যে প্রশ্ন হচ্ছে করিডোর, এই যে আমি আবার ইউটার্নটা নিল কিনা, তাই তো? হ্যাঁ, তো কিন্তু কামাল চৌধুরী বলছেন এটি ইউটার্ন নয়, মানবিক করিডোরের বদলে ত্রাণ চ্যানেল শব্দটি ব্যবহার করা হয়েছে। আদতে আসলে এখান দিয়ে যাবে, ত্রাণ যাবে, তো ত্রাণ গেলে তো এটা করিডোরই। তো আপনি বাংলাদেশের উপর দিয়ে ত্রাণ নিয়ে যাবেন, এই প্রস্তাব আপনাকে কে দিয়েছে? কোথায় আলোচনা হয়েছে? জাতিসংঘে কি বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে? অথবা এটা কি 5ই আগস্টের পর দেওয়া হয়েছে? কবে দেওয়া হয়েছে? কোথায় আলোচনাটা হয়েছে? এটা তো জাতি জানতে চায়। এই জিনিসগুলো তো উনি ক্লিয়ার করবেন, বাট উনি আজকে যেটা বলেছেন আমি সেই জায়গাটাতে থাকতে চাচ্ছি। উনি বলতে চাচ্ছেন যে করিডোর নিয়ে কোথাও কোনো আলোচনা হয়নি, উনি বলেছেন এটা। এখন তার সাথে উনি আবার আরেকটা জিনিস যেটা যোগ করেছেন, সেটা হচ্ছে যে মানবিক ত্রাণ কিভাবে যাবে, মানবিক ত্রাণ বা আপনার জাতিসংঘের যে ত্রাণ সামগ্রীগুলো ওখানে পৌঁছানোর বিষয়টা। তো আলটিমেটলি তো ওখান থেকে দেখা যাচ্ছে যে আবার ওই প্যাসেজটার কথাই কোনো না কোনো ভাবে চলে আসে, যে ত্রাণ যেতে হলে তো একটা ওয়ে তো লাগবে, একটা পথ তো লাগবে। তো সেই পথটা কোনটা হবে? সেই পথটা বাংলাদেশের ভিতর থেকে গেলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সেনসিটিভ।
সেটাই বলছি যে এটা খুবই সেন্সিটিভ, এই জিনিসটা খুবই সেন্সিটিভ যে আপনার ত্রাণটা কিভাবে পাঠানো হবে সেটার জন্য যদি বাংলাদেশের প্যাসেজটা দেওয়া হয় বাংলাদেশ থেকে, তাহলে তার সাথে কি আসলে খালি ত্রাণ যাবে? ও তার সাথে তো আপনার আর্মসও যেতে পারে, তার সাথে তো আপনার ড্রাগও আসতে পারে। এই জিনিসগুলোই হচ্ছে যে সিকিউরিটির বিষয়ে যে কোশ্চেন। তো সিকিউরিটির এই প্রবলেমের ভিতরে রোহিঙ্গারা যখন থেকে আমাদের কাছে আমাদের এই দেশে চলে আসছে তখন থেকেই তো আসলে সিকিউরিটি প্রবলেম শুরু হয়ে গেছে। এখন এটার তো একটা সমাধান করতে হবে। এখন সমাধানের ওয়েটা কি হবে সেই জিনিসটা তো ভাবতে হবে। আমি বলতে চাচ্ছি সেটা, এইটার এই ওয়েটা যদি বের না হয় তাহলে তাহলে এরকম জিনিসগুলো একটার পর একটা আসতেই থাকবে। এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে যে কোনোভাবেই হোক আপনার রোহিঙ্গাদেরকে তাদের আরাকানে ফেরত পাঠাতে হবে, ওই রাখাইন স্টেটে তাদেরকে চলে যেতে হবে। এখন এটা ছাড়া বাংলাদেশের উপরে তো আর কোনো উপায় নেই। আপনি দেখেন বাংলাদেশে রোহিঙ্গা নেই। আমি আপনাকে থামাচ্ছি, বিনয়ের সাথে থামাচ্ছি, একেবারেই প্রসঙ্গে থাকতে হবে। প্রসঙ্গ না হলে আমি আবারও আপনাকে প্রশ্নটি হচ্ছে আমাদের পলিটিক্যাল নিউজের পক্ষ থেকে আমরা একটা জরিপ চালিয়েছিলাম, আসলে এ ধরনের বিদেশি কোম্পানিগুলোকে বন্দর দেওয়া বা এই ধরনের সিদ্ধান্ত আসলে কি প্রফেসর ডক্টর ইউনূস একা নিতে পারেন? এই জায়গায় মতামত এসেছে মাত্র আপনি দেখুন 22% মানে আমাদের উত্তরদাতা বলেছেন যে তারা চান প্রফেসর ডক্টর ইউনূস এই সিদ্ধান্ত নিতে পারেন। আবার 70% মনে করেন একটি নির্বাচিত সরকারই এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে। আপনি কি একটু বিশ্লেষণ করবেন কিনা? 70% মতামত দিয়েছে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার নির্বাচিত সরকারের, জনগণের ভোটে নির্বাচিত সরকারের। আমার কাছেও সেটাই মনে হয়, আমার কাছে সেটাই মনে হয় যে এই জাতীয় সেন্সিটিভ ইস্যুগুলোকে আসলে এই যে যখন আপনার বন্দর লিজ দেওয়ার বিষয় বা আপনার এই আপনি তার আগে যেই কথাটা বললেন যে এই করিডোর দেওয়ার বিষয়, এগুলো আসলে নির্বাচিত সরকারের কাছে থাকাটাই আসলে খুবই দরকার। নির্বাচিত সরকারের এই সিদ্ধান্তগুলো নেওয়া উচিত, আমারও তাই মনে হয়। অসংখ্য ধন্যবাদ।